গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত ২৪, আহত ৮৭। মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল, বলছে হামাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবে বসতে সম্মত পুতিন। ট্রাম্পের আলটিমেটামে মহাসংকটে ইউক্রেন। তাইওয়ান ইস্যুতে উত্তেজনা, জাপান ভ্রমণে সতর্কতা জারি করল চীন। এর প্রভাব পড়েছে দেশটির বাণিজ্যে। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফিনার আঘাত, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার। বন্ধ ডারউইনের আন্তর্জাতিক বিমানবন্দর। এবং চীনে বুদ্ধিমান রোবট প্রতিযোগিতার লক্ষ্য বাস্তব জীবনের দৈনন্দিন কাজে রোবট প্রযুক্তির ব্যবহার। অংশ নেয় ৯৯টি দল। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। যুদ্ধবিরতির মাঝেও থামছে না ইসরায়েলের বিমান হামলা। এভাবেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজা উপত্যকা। শনিবার উত্তর গাজা শহর, মধ্য গাজার দেইর আল বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে এক আন্তর্জাতিক প্রতিবেদনে জানা যায়, বেশিরভাগ হামলা চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। এমনকি তথাকথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়ছে ইসরায়েলি সেনারা। অন্যদিকে হামাস বলছে এসব হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাবে বসতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা মহা সংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে কিয়েভ প্রস্তাব প্রত্যাখ্যান করলে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার পরিকল্পনার একটি প্রস্তাবনা প্রকাশ পেয়েছে। প্রস্তাবে ইউক্রেনকে নিজেদের পূর্ব দিকের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। এ অঞ্চলে যেসব এলাকার নিয়ন্ত্রণ এখনও কিয়েভের সেনাদের হাতে আছে তাও মস্কোর কাছে ছাড়তে হবে। বিনিময়ে অন্য অঞ্চলে দখলে নেয়া ইউক্রেনের কিছু অঞ্চল ছাড়বে রাশিয়া। রাশিয়ার অভ্যন্তরে হামলায় সক্ষম দূরপাল্লার অস্ত্র ছাড়তে বলা হয়েছে ইউক্রেনকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু এর জন্য পরিকল্পনার প্রতিটি দিক গভীরভাবে আলোচনা করতে হবে। পুতিন দাবি করেন, যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনকে পরিকল্পনায় সম্মত করতে পারেনি, যা পুরো প্রক্রিয়াকে আটকে রেখেছে। এ শান্তি পরিকল্পনা ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য চুক্তির ভিত্তি হতে পারে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে এ প্রস্তাব মানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ট্রাম্পের এমন দাবির কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ট্রাম্পের এমন মন্তব্যে বিপদে পড়েছে ইউক্রেন। শুক্রবার নিজের কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সম্মান ও স্বাধীনতা নষ্ট হয় এমন কোনো বিষয়ে তারা আপোষ করবে না। তবে ইউক্রেন এখনো পর্যন্ত প্রস্তাবে রাজি হবে কিনা সেটা নিশ্চিত নয়, কেননা অনেক বিশ্লেষকই এই প্রস্তাবকে ইউক্রেনের পরাজয় হিসেবে দেখছে। প্রস্তাবে সশস্ত্র বাহিনীর সংখ্যা কমিয়ে ৬ লাখে নিয়ে আসতে হবে। ইউক্রেন কখনো নেটোর সদস্য হতে পারবে না এবং পরিকল্পনায় রুশ ভাষা ও রুশ অর্থোডক্স চার্চকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার কথা উল্লেখ আছে, যা দীর্ঘদিন ধরে ক্রেমলিনের দাবি। বিনিময়ে ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের গ্যারান্টি রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চলমান এই পরিস্থিতি ইঙ্গিত করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যোগাযোগ এগোলেও ইউক্রেনের সম্মতি ছাড়া কোনো শান্তি প্রক্রিয়া এগোনো সম্ভব নয়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য নিশ্চিত করেছেন ৪ জন মার্কিন কর্মকর্তা। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে।
ক্যারিবীয় সাগরের উত্তাল পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। যুক্তরাষ্ট্রের দাবি, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবেশে মাদুরো সরকার ভূমিকা রাখছে। এই অভিযোগকে ভিত্তি করেই চলছে নতুন সামরিক পদক্ষেপের আলোচনা। নাম প্রকাশ না করার শর্তে 4 মার্কিন কর্মকর্তা জানান, গোপন সামরিক অভিযান দিয়েই শুরু হতে পারে এ উদ্যোগ। যদিও হোয়াইট হাউস বলছে কিছুই টেবিলের বাইরে নেই। যদি মাদক প্রবাহ ঠেকাতে প্রয়োজন হয়, ট্রাম্প প্রস্তুত আছেন যুক্তরাষ্ট্রের সব ক্ষমতা ব্যবহার করতে। তবে মাদুরোর দাবি, এসবই তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা এই নেতা সতর্ক করে বলছেন, ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী যে কোনো চেষ্টা প্রতিহত করবে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের ইঙ্গিত মিলছে বিভিন্ন পদক্ষেপে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ জেরাল্ড আর ফোর্ড ইতোমধ্যেই F-35 যুদ্ধবিমান ও পারমাণবিক সাবমেরিন সহ ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। একই সঙ্গে FAA বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলছে, ভেনেজুয়েলার আকাশসীমা এখন বিপজ্জনক। এদিকে আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্র শীঘ্রই কার্টেল দে লস সোলেসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে পারে, যার নেতৃত্বে মাদুরো রয়েছেন বলে অভিযোগ ওয়াশিংটনের। এই তালিকাভুক্তি হলে মাদুরোর সম্পত্তি ও ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পথ খুলে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে সামরিক প্রস্তুতির পাশাপাশি চলছে কূটনৈতিক আলোচনা। দুই দেশের আলোচনার ফলে সম্ভাব্য অভিযানের সময় বা পরিধি পরিবর্তন হতে পারে কিনা তা এখনও বোঝা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরাফাত ইয়াসার, RTV। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল সশস্ত্র বাহিনী দিবসের 54তম আয়োজন। যুক্তরাষ্ট্র প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক ও বিভিন্ন দেশের সামরিক অ্যাটাচেদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান রূপ নেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা ও বন্ধুদ্বয় সম্পর্কের এক অনন্য মিলন মেলায়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস উদযাপন করেছে 54তম সশস্ত্র বাহিনী দিবস। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দূতাবাসের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সিনিয়র জজ অ্যাডভোকেট জেনারেল JAG মেজর জেনারেল ববি লি ক্রিস্টিন। উপস্থিত ছিলেন US স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত উপসহকারী সচিব মিস আল্লা পি কামিন্স। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ডিফেন্স অ্যাটাচে, পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্র প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান বক্তব্য রাখেন। প্রধান অতিথি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সিনিয়র জজ অ্যাডভোকেট জেনারেল JAG মেজর জেনারেল ববি লি ক্রিস্টিন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব দক্ষতাকে সম্মান করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সবাই শ্রদ্ধার চোখে দেখে বলেও জানান ববি লি ক্রিস্টিন। And all of the embassy staff for the gracious invitation. বলেন, উচ্চতর প্রশিক্ষণ সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আগামী দিনে পারস্পরিক এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের কথাও জানান জেনারেল ববি লি ক্রিস্টিন। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন তিনি। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বলেন, সশস্ত্র বাহিনী বাংলাদেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রতীক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারের ঝুঁকি নিয়ে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক তথ্য আদান প্রদান ও উচ্চতর প্রশিক্ষণ সহ নিবিড় সম্পর্ক বহু বছরের। আগামী দিনে এই সম্পর্ক আরও সমৃদ্ধ করার কথা বলেন তিনি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব সবসময় সৌহার্দ্যপূর্ণ বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন।
সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের কাউন্সিলর লোকাল মিস নাজনীন সুলতানা। ইমতিয়াজ আহমেদ, RTV। কূটনৈতিক বিরোধের জেরে জাপানে ভ্রমণ সতর্কতা জারি করেছে চীন। এরপর থেকে জাপানে চীনের পর্যটক হ্রাস পাওয়ায় দেশটির দোকানগুলোতে এর প্রভাব পড়েছে। যদিও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন চীনের পর্যটক স্বল্পতায় উদ্বিগ্ন নন তারা। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সম্পর্কে মন্তব্যের পর বেইজিং টোকিও সম্পর্কের অবনতি ঘটে। এতে জাপানে ছুটি কাটাতে আসা চীনা পর্যটকদের জন্য আকর্ষণীয় বুটিক, নুডলস জয়েন্ট ও হোটেলের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ে। পর্যটকরাই জাপানের দোকানগুলোর অন্যতম প্রধান ক্রেতা ও হোটেলগুলোর গ্রাহক। স্থানীয় ব্যবসায়ীরা জানান, চীনা গ্রাহক কম থাকায় তাদের বিক্রি কমেনি, বরং এতে করে জাপানি ক্রেতাদের জন্য কেনাকাটা করা সহজ হয়েছে। রাজধানী টোকিওর ঐতিহ্যবাহী আসাকুসা জেলায় অবস্থিত অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত অর্ধেক গ্রাহকই হয়ে থাকেন চীনের। সাধারণত এই চীনা পর্যটকরা জাপানি পণ্য ক্রয় করতে সারিবদ্ধ দোকানের গলিতে ঘুরে বেড়ান। জাপানের অনেক পর্যটন ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান চীনা দর্শনার্থীদের উপর নির্ভর করে থাকে। একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, সুশি থেকে শুরু করে ত্বকের যত্ন সবকিছুতেই অন্যান্য বিদেশি পর্যটকদের তুলনায় গড়ে বেশি খরচ করে থাকে চীনের পর্যটকরা। এছাড়া জাপানের বেশ কিছু হোটেল, ডিজাইনার পোশাকের দোকান এবং ফার্মেসিতেও মান্দারিন ভাষাভাষী সহকারী থাকে। আর ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে প্রায়ই চীনা ভাষায় সাইনবোর্ড প্রদর্শিত হয়। চীন জাপানের প্রধান পর্যটক উৎস। 2025 সালের প্রথম 9 মাসে জাপান এসেছেন প্রায় 7.5 মিলিয়ন চীনা পর্যটক, যা সব বিদেশি পর্যটকের প্রায় 1/4। গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে 36.8 মিলিয়ন পর্যটকের রেকর্ড আগমনও উদ্বেগের সৃষ্টি করে। জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে চীন জাপান সম্পর্কের সৃষ্ট সংকট কোথায় গিয়ে ঠেকে সেদিকে দৃষ্টি সবার। ইমতিয়াজ আহমেদ, RTV। পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। 2022 সালের অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এটি জারি করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা AFP নিউজ। এদিকে বিচার শুরুর অপেক্ষায় থাকা চাভেস বর্তমানে পেরুর রাজধানী লিমা শহরে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়াওর অধীনে দায়িত্ব পালন করা এই নেত্রী একই অভিযোগে অভিযুক্ত কাস্তিয়াওর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করায় কাস্তিয়াওকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তারের পর লিমা ও মেক্সিকো সম্পর্কের তীব্র অবনতি ঘটে। গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বলসোনারোকে কারাদণ্ড দেওয়া হয়। কিছুদিন পরই তার দণ্ড কার্যকর হওয়ার কথা। এর আগেই শনিবার ব্রাজিলিয়ান নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হলো। বলসোনারোকে গ্রেপ্তারের পর দেশটির কেন্দ্রীয় পুলিশের তরফে বলা হয়, তার বিরুদ্ধে পুলিশই স্বপ্রণোদিত হয়ে একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করে, যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়। অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফিনা। ঝড়ের প্রভাবে বন্ধ আছে দেশটির নর্দার্ন টেরিটরির রাজধানী শহর ডারউইনের আন্তর্জাতিক বিমানবন্দর। আবহাওয়া অফিস জানায়, ক্যাটাগরি 3 শক্তির এ ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘন্টায় 205 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। শনিবার রাতে ডারউইনের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর ঝড়টি স্থানীয় সময় রোববার শহর থেকে দূরে সরে যেতে থাকে। সরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড ওয়াটার কর্পোরেশন বলছে, ঝড়ে ঠিক কত মানুষ বিদ্যুৎবিহীন আছে তা এখনও নিশ্চিত নয়। এর আগে গত মার্চে ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে কুইন্সল্যান্ডে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30-তে টানা আলোচনার পর অবশেষে সর্বসম্মত একটি চুক্তিতে পৌঁছেছে 194টি দেশ ও অঞ্চল। দরিদ্র এবং জলবায়ু অসহায় দেশগুলোর জন্য বাড়তি তহবিলের প্রতিশ্রুতি থাকলেও জীবাশ্ম জ্বালানি নিয়ে সরাসরি কোনো ঘোষণা নেই। চুক্তিটি বাধ্যতামূলক নয়, যা ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো, ঠিক সেই সময় COP30 ঘোষণায় কিছুটা স্বস্তির খবর মিললেও হতাশার জায়গা রয়ে গেছে অনেক। নির্ধারিত সময় পেরিয়ে টানা 12 ঘন্টা আলোচনার পর শনিবার সকালে যে চুক্তি ঘোষণা করা হয় সেখানে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল 3 গুণ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি নিয়ে কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত চুক্তিতে উল্লেখ নেই। শুধু ভবিষ্যতে ধীরে ধীরে ব্যবহার কমানোর বিষয়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। এতে ক্ষুব্ধ পরিবেশবাদী সংগঠনগুলো এবং আয়োজক দেশ ব্রাজিল। কারণ চূড়ান্ত ঘোষণায় বন নিধন বন্ধের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। যে ইস্যুকে সামনে রেখেই এবার অ্যামাজনের বেলেম শহরে সম্মেলন আয়োজন করা হয়েছিল। চুক্তি বাধ্যতামূলক না হওয়ায় কোনো দেশ চাইলে পরে সরে দাঁড়াতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন এতে বাস্তব পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নতুন বাধা তৈরি হবে। এমন মতই ব্যক্ত করেছেন UNFCCCর নির্বাহী সচিব সাইমন স্টিওয়েল। চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বহু দেশের মধ্যে মতবিরোধ ছিল। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে শক্ত অবস্থানের পক্ষে ছিল। অন্যদিকে সৌদি আরব ও রাশিয়া শুরু থেকে এর বিরোধিতা করছিল। শেষ মুহূর্তে এসব মতভেদই অচলাবস্থা তৈরি করে। এমনকি কলম্বিয়া, পানামা ও উরুগুয়ে ব্রাজিলের সভাপতিত্বের সমালোচনা করে অভিযোগ তোলে যে প্লেনারি বন্ধ রেখে অংশগ্রহণের সুযোগ সীমিত করা হয়েছে। তবে শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন সহ সব দেশই চুক্তিতে সম্মতি দেয়, যদিও তারা স্পষ্ট জানায় এই চুক্তি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবুও ব্রাজিল আশা করছে এই ঐকমত্য ভবিষ্যতে জলবায়ু মোকাবেলায় বৈশ্বিক সমন্বয়কে আরও শক্তিশালী করবে। অর্থায়নের ক্ষেত্রে জানানো হয়েছে ধনী দেশগুলোর প্রতিশ্রুত মোট $30,000 কোটি থেকে উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর পাবে $12,000 কোটি। তবে অতিরিক্ত তহবিলের কোনো নিশ্চয়তা না থাকায় অনেক দুর্বল দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকেরাও এ নিয়ে শঙ্কা জানিয়েছেন। আরাফাত ইয়াসার, RTV। সংবাদ শেষ করব বুদ্ধিমান এক রোবট প্রতিযোগিতার খবর দিয়ে। বেইজিংয়ে অনুষ্ঠিত হলো বুদ্ধিমান রোবট প্রতিযোগিতার 2 দিন ব্যাপী এই আয়োজনে চীন ও চীনের বাইরের 99টি দল অংশ নেয়। রোবট নৈপুণ্যের এই প্রদর্শনী জানান দিচ্ছে বুদ্ধিমান রোবট প্রযুক্তির জন্য অদূর ভবিষ্যৎ নয়, বরং দরজায় করা যাচ্ছে প্রযুক্তির নতুন বাস্তবতা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় চংকুয়ানছুন এমবডিড ইন্টেলিজেন্স রোবট অ্যাপ্লিকেশনের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। সোম ও মঙ্গলবার 2 দিন ব্যাপী হওয়া এই আয়োজনে অংশ নেয় চীন ও চীনের বাইরের 99টি দল। অটোনোমাস কমপ্লিশন এবং টেলি অপারেশন কমপ্লিশন নামে প্রতিযোগিতাটি 2 ভাগে ভাগ করা ছিল। বাস্তব জীবনের শিল্প ও দৈনন্দিন কাজে রোবট প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় তা প্রদর্শন করাই এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে মতবিনিময় করা ও শেখার সুযোগ পেয়েছি, যা আমাদের ভবিষ্যৎ উন্নয়নের অনেক সম্ভাবনা উন্মোচন করেছে। পিয়ানো বাজানো হিউম্যানয়েড রোবট যারা শুধু বিনোদনই দেয়নি, বরং হাতের সূক্ষ্ম গতি, নড়াচড়ার দক্ষতা ও যথাযথ অবস্থান নিয়ন্ত্রণে বড় অগ্রগতিও তুলে ধরেছে। অন্য আরেকটি স্থানে রোবটকে কাপড় ভাঁজ করতে দেখা যায়। ঘর পরিষ্কার করা, খাবার গরম করা ও কফি তৈরি করতেও দেখা গেল। এমন মজার সব বিষয়ই দেখা গেছে এই প্রতিযোগিতায়। চংকুয়ানছুন সায়েন্স সিটির ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডিপার্টমেন্টের পরিচালক জিয়াং তাকুয়ান জানান, ফাইনালে ওঠা দলগুলোর 60% বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। শীর্ষ কোম্পানি ও ব্যক্তিগত ডেভেলপাররাও অংশ নিয়েছেন এখানে, যা শিল্প, বিশ্ববিদ্যালয় ও গবেষণা সহযোগিতার শক্তিশালী ধারা তুলে ধরে। প্রতিযোগিতায় ঘরোয়া, বাণিজ্যিক, শিল্প ও নিরাপত্তা এসব বাস্তবিক কাজের প্রয়োগে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে রোবোটিক প্রযুক্তি গবেষণাগার থেকে বাস্তব জীবনে পৌঁছে দেয়া যায়। 5 মাসব্যাপী এই প্রতিযোগিতা বেইজিংকে এমবডিড ইন্টেলিজেন্স ক্ষেত্রে বিশ্বে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।
আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।